আইসিটিএস মেন পরীক্ষায় ফোর্থ পেপারে ম্যাথের যে আলোচ্য টপিকগুলি রয়েছে তার মধ্যে দ্বিতীয় আলোচ্য টপিক ছিল লসাগু গসাগু এবং সংখ্যাতত্ত্ব। আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি লসাগু গসাগু নিয়ে। আজকের আলোচ্য টপিক হলো সংখ্যাতত্ত্ব বা নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের আমি এখানে যে ম্যাথগুলি নিয়ে আলোচনা করেছি এই ম্যাথগুলি এসেছিল পিএসসি মেন পরীক্ষায় 1995 সাল থেকে 2007 সাল পর্যন্ত যতগুলো সংখ্যাতত্ত্বের উপর অঙ্ক হয়েছিল এই 95 সাল থেকে 2007 সালের মধ্যে আমি সবগুলো এখানে তুলে দিয়েছি। এবং এই অঙ্কগুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ড, যেটা আইসিটিএস পরীক্ষায় বলা রয়েছে যে অঙ্কের যে প্রশ্নপত্রটি হবে সেটি হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, ঠিক এরকমই হবে। এবং অঙ্কগুলো এরকম ইংরেজিতে লেখা থাকবে এবং পরপর এখানে 15টি অঙ্ক থাকবে, তার মধ্যে 10টি অঙ্ক করতে হবে। এই অঙ্কগুলো প্রথমে আমি দিয়েছি পরপর 10টি অঙ্ক এবং সেই অঙ্কগুলি আবার কিন্তু নিচে সলভ করে দিয়েছি। তোমরা প্রথমে এই অঙ্কগুলো নিচের সলভ না দেখে একবার চেষ্টা করবে যে পারছো কিনা। যদি না পারো তাহলে আমার এই নিচের যে বর্ণনা বা সলভ করা রয়েছে সেগুলো দেখবে এবং আমি কিভাবে ব্যাখ্যা করছি সেগুলো শুনবে, তাহলে দেখবে যে অঙ্কগুলো এরপর তুমি নিজে নিজেই পারবে। এমনকি আমি যে সলভগুলো করে দিয়েছি সেটা দেখার পর পরবর্তীতে শুধু এই অঙ্কটা দেখে নিজে নিজে ট্রাই করবে যে পারা যাচ্ছে কিনা। কি অঙ্কগুলো দিয়েছি এখানে, কি অঙ্ক ছিল এই সালের মধ্যে, এখানে 6টি অঙ্ক ছিল, সেই 6টি অঙ্ক তুলেছি। প্রথম অঙ্কটি রয়েছে ফাইন্ড দ্য সাম অফ অল প্রাইম লেস দ্যান 50, অর্থাৎ 50-এর নিচে যে মৌলিক সংখ্যাগুলি রয়েছে সেগুলির যোগফল কত। দ্বিতীয় অঙ্কটি রয়েছে ফাইন্ড দ্য ইন্টিগ্রাল নিয়ারেস্ট টু 33333 হুইচ ইজ এ পারফেক্ট স্কয়ার, অর্থাৎ এই 33333 এর কাছাকাছি কোন অখণ্ড সংখ্যাটি একটি বর্গ সংখ্যা হবে সেটি নির্ণয় করো। নেক্সট 3 নম্বরে রেখেছি ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার কনসিস্টিং অফ 6 ডিজিট হুইচ ইজ এ পারফেক্ট স্কয়ার। এই অঙ্কটির অর্থ কি, সেই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যেটি একটি পূর্ণ বর্গ সংখ্যা। নেক্সট 4 নম্বরে রেখেছি ইন এ স্কুল ইজ স্টুডেন্ট সাবস্ক্রাইবস টু এ ফ্লাড রিলিফ ফান্ড অ্যাজ মেনি 25 পয়সা অ্যাজ দেয়ার আর স্টুডেন্ট। ইফ দ্য টোটাল কালেকশন অ্যামাউন্টেড টু rupees 2652.25, find the number of student in the school and the subscription of each student. এই অঙ্কটির অর্থটা কি সেটাও বলে দিচ্ছি, যারা পারছো না তারা একবার একটু শুনে নাও কি অঙ্কটির অর্থ রয়েছে। একটি বিদ্যালয়ে প্রত্যেকটা স্টুডেন্ট একটি রিলিফ ফান্ডে দান করেছে মেনি 25 পয়সা অ্যাজ দেয়ার স্টুডেন্ট, অর্থাৎ যতজন স্টুডেন্ট ছিল তারা তত 25 পয়সা করে দিয়েছে। এতে যদি টোটাল কালেকশন হয় 2652 টাকা 25 পয়সা, তাহলে ওই বিদ্যালয়ের স্টুডেন্টের সংখ্যা কত এবং দ্য সাবস্ক্রিপশন অফ স্টুডেন্ট প্রত্যেকে কত করে দিয়েছে। নেক্সট রয়েছে ইন এ 2-digit নাম্বার দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস ইজ মোর দ্যান টুয়াইস দ্য ডিজিট ইন 10 প্লেস বাই 1. If the digit are interchange, difference between newly formed number and the original number is less than original number by 1. What is the original number?
আমরা এই অঙ্কটার মধ্যে যেটা বলা হয়েছে সেটা এখানে বলার চেষ্টা করছি। একটি 2 অঙ্কের সংখ্যায় দ্য ইউনিট ডিজিট প্লেস, অর্থাৎ একক স্থানীয় সংখ্যাটা ইজ মোর দ্যান টুয়াইস দ্য ডিজিট 10 প্লেস, অর্থাৎ একক স্থানীয় সংখ্যা হবে দশক স্থানীয় সংখ্যার দ্বিগুণের থেকে 1 বেশি। টুয়াইস দ্য ডিজিট ইন 10 প্লেস বাই 1। কি বললাম? যে একক স্থানীয় সংখ্যা হবে দশক স্থানীয় সংখ্যার থেকে 1 বেশি। ইফ দ্য ডিজিট আর ইন্টারচেঞ্জ, যদি এই ডিজিটগুলোকে ইন্টারচেঞ্জ মানে যেটি একক স্থানীয় সংখ্যা ছিল সেটি দশক স্থানীয় সংখ্যায় যাবে, যেটি দশক স্থানীয় সংখ্যায় ছিল সেটি একক স্থানীয় সংখ্যায় যাবে। তাহলে ডিফারেন্স বিটুইন দ্য নিউলি ফর্মড নাম্বার, এইভাবে চেঞ্জ করে যে নতুন সংখ্যাটি পেলাম আর পূর্বের যে সংখ্যা তার ডিফারেন্সটা অ্যান্ড দ্য অরিজিনাল নাম্বার, সেই অরিজিনাল নাম্বার সেটা কি হবে? ইজ লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার বাই 1, অর্থাৎ 1 কম হবে। হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার? আমাদের বের করতে হবে অরিজিনাল সংখ্যাটি কত। নেক্সট, if 215542 is divided by a certain number by a long division, the successive remainder in the process 411, 190, 158, find the divisor and quotient। অঙ্কটির অর্থ, এই 21552কে যদি কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে দেখা যাবে প্রথম ভাগশেষ মানে প্রথম যেটা হবে ভাগশেষ সেটা হলো 411, পরে 190, তারপরে 158। এর থেকে আমাদের বের করতে হবে এই সংখ্যাটির ভাজক কত এবং ভাগফল কত। আমরা এই অঙ্কগুলো আমি নিচে দেখাবো যে কিভাবে সলভ করেছি এবং ওগুলো এক এক করে আবার প্রত্যেকটি বাংলা বলে দিয়ে এক এক করে ব্যাখ্যা করছি। এখন আমরা এক এক করে অঙ্কগুলো সলভ করব। প্রথম অঙ্কটা কি ছিল আমরা দেখি। ফাইন্ড দ্য সাম অফ অল প্রাইমস লেস দ্যান 50, অর্থাৎ 50-এর থেকে কম যে মৌলিক সংখ্যাগুলি রয়েছে সেগুলির যোগফল কত। এবার প্রথমে আমাদের জানা দরকার যে মৌলিক সংখ্যা কাকে বলা হয়। মৌলিক সংখ্যা বলতে বোঝায় সেই সংখ্যা যে সংখ্যাকে কেবলমাত্র সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 2কে কেবলমাত্র 2 দিয়েই ভাগ করলে মিলে। এবার 3 মৌলিক সংখ্যা, কিন্তু 6 মৌলিক সংখ্যা নয়, কেননা 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, তাই 6 মৌলিক সংখ্যা হবে না। তাহলে কি বললাম? মৌলিক সংখ্যা যে সংখ্যাকে কেবলমাত্র সেই সংখ্যা দিয়েই ভাগ করলে মিলবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। আর অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা হবে না। কি বললাম? যেমন 6 মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা কত হবে? যেমন 7 মৌলিক সংখ্যা, কেননা 7কে কেবলমাত্র 7 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 8 কি মৌলিক সংখ্যা হবে না। 8কে 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, তাই 8 মৌলিক সংখ্যা নয়। এবার আমরা তাহলে দেখি মৌলিক সংখ্যাগুলো কি। প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপর 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, একটি হলো 47। এই হচ্ছে 50-এর পূর্বের মৌলিক সংখ্যা। দেখো এই সংখ্যাগুলোকে কেবলমাত্র এই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাই এগুলির যোগফল কত হবে? 3 to 8। তাই এর অ্যান্সার হবে 3 to 8।
নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্কটিতে ছিল ফাইন্ড দ্য ইন্টিগ্রাল নিয়ারেস্ট টু 33333 হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার। তাহলে এই সংখ্যাটি বর্গ সংখ্যা কি না আমরা বুঝবো কি করে? যদি আমরা দেখি এই সংখ্যাটিকে যদি বর্গমূল করলে মিলে যায় তাহলে কিন্তু এই সংখ্যাটি হবে বর্গ সংখ্যা। আর যদি সংখ্যাটি আমরা যদি বর্গমূল করি, বর্গমূল করার পর যদি অবশিষ্ট থাকে তাহলে বর্গ সংখ্যা হবে না। তাহলে আমাদের বলা আছে যে এই সংখ্যাটির কাছাকাছি কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এটাকে করলাম, বর্গমূল করলাম। এখানে দেখো আমি দুটো বর্গমূল করেছি, এদিকে একবার এদিকে একবার। প্রথমে এদিকে কী করেছি, প্রথমে বর্গমূল করতে গেলে প্রথমে এরকম জোড়া বাঁধতে হবে। এই যে 3 3 দাগ দিয়ে জোড়া বেঁধেছি, পরে 3 3 জোড়া বেঁধেছি। জোড়া বাঁধার পর এখানে কত রয়েছে 3। আমাকে এমন একই রকম দুটো সংখ্যা গুণ করতে হবে যেটা 3-এর সমান বা কম হবে, বেশি হবে না। কি করলাম, 1 এবং 1 গুণ করলাম। তাহলে 1 আর 1 গুণ করলে 1 হয়, সে 1 এখানে লিখলাম। এবার বিয়োগ করেছি, বিয়োগ করলে কত থাকবে 2। আমাকে কিন্তু এই জোড়া ধরে কেটে আনতে হবে, এই জোড়াটা কেটে এনেছি 2 3 3। এবার এখানে কত লিখবো, এখানে আমাকে লিখতে হবে এখানে যা থাকবে। আমার এখানে কতবার দিয়েছিলাম, একবার, তাহলে 1-এর ডবল 2 দিয়েছি এখানে। এবার আমি কি করে বুঝবো যে 2 2 3 3-র মধ্যে কতবার যাবে? আমরা কি করব, এই সংখ্যাটিকে হাত দিয়ে চেপে ধরবো। এটাকে একটি হাত দিয়ে চেপে ধরি, তাহলে কত পেলাম আমি এখানে 23। আর এখানে কত দেখব 2, তাহলে 2 23-র মধ্যে কতবার যাবে 11 বার। কিন্তু দেখবে আমি যদি এখানে 11 বসাই 2-এর পাশে বেশি হয়ে যাবে, তাই 10 বসালেও বেশি হয়ে যাবে। 8 বসা, এখানে যদি আমি 9 বসাই বেশি হবে, যদি 8 বসাই তাহলে এখানে কত হবে 28। আর এখানে আবার 8 বসাতে হবে। এখানে যতবার দেব ঠিক 1-এর পাশেও ততবার দিতে হবে। এবার এই 8 দিয়ে 28-কে গুণ করে আমাকে এখানে লিখতে হবে। তাহলে 8 দিয়ে আমি 28-কে গুণ করলাম, কত হলো 2 2 4। এবার আবার বিয়োগ করলাম, এখানে কত, এখানে 9 থাকলো। আবার 9 রাখার পরে আবার এই জোড়াটা কেটে এনেছি, এই 3 3 কেটে এনেছি। এবার আমার এখানে যেটা ছিল 18 হয়েছিল আগে, 18 ডবল করলাম 36। এবার আবার একইভাবে 36 এটার মধ্যে কতবার যাবে কি করে বুঝবো? এই সংখ্যাটাকে আমি আবার হাত দিয়ে চেপে ধরি, তাহলে কত হলো, যদি চেপে ধরি তাহলে দেখা যায় 36 93 কবার যাবে, দুবার। তাই আমি এখানে একটা 2 দেবো, এখানে একটা 2 দেবো, এবং এই 2 দিয়ে এইটাকে গুণ করব, গুণ করে এখানে লিখলাম। এবার লেখার পরে বিয়োগ করলাম 209। তাহলে এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা যেহেতু 209 আমার অবশিষ্ট রয়েছে। এবার 209 যদি আমি বিয়োগ করি তাহলে যেটা পাবো সেই সংখ্যা হবে 33124। এখন প্রশ্ন হলো যে আমি যদি এইটা থেকে বিয়োগ করে যেটা পেলাম এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি এটা? অর্থাৎ এই সংখ্যাটা তো এর আগের সংখ্যা না, ঠিক এর পরের সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা। আমরা দেখিনি, এখানে আবার একইভাবে এখানে বর্গমূল করেছি। এবার এখানে কিন্তু দুবার যায়, শেষে একবার আমি বেশি দিয়েছি, 3 বার দিয়েছি। 3 বার বেশি দেওয়ার পর আগেরটা এখানে কত দিয়েছিলাম, 2 বার, এখানে এবার দিয়েছি 3 বার। 3 বার বেশি দিলে এখানে বেশি হয়ে গেছে কত, 156 156। এবার আমি দেখব তাহলে আমি যদি এর সঙ্গে যদি 156 বা 156 যোগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখব যে এর কাছাকাছি সংখ্যা কোনটা, এটা না এটা। আমরা এটা বুঝবো কি করে? আমি এখানে দেখিয়ে দিয়েছি যে এই যে ভাগশেষ, এই দুটো ভাগশেষের মধ্যে কাছে কত, কোনটা কাছাকাছি, কোনটা ছোট, 156 যেহেতু ছোট তাই এইটার সাথে 156 যোগ করে যে সংখ্যাটা পেলাম এইটা হবে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা। তাই অ্যান্সার হবে নিম্ন পূর্ণবর্গ সংখ্যাটি হলো 33489। নেক্সট 3 নম্বর অঙ্কটি কি ছিল, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার কনসিস্টিং অফ 6 ডিজিট হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত?
আমরা সবাই জানি এটা একটা 1 হবে আর 5টা 0 হবে। এখানে 5টা 0 দিয়েছি আমি। এবার আমাকে দেখতে হবে এইটা কি 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এটা আমি দেখব কি করে বুঝবো। ঠিক এইটার এরকমভাবে বর্গমূল করব, ভাগ পদ্ধতিতে হোক বা যে কোনো পদ্ধতিতে হোক আমি বর্গমূল করব। বর্গমূল করার পরে যদি দেখি কোনো অবশিষ্ট নেই তাহলে এটাই লিখে দেব। আর যদি অবশিষ্ট থেকে যায় তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। এবার আমরা দেখে নিই। ঠিক একইভাবে এইটা এখানে লিখেছি, আবার ঠিক জোর বেঁধেছি, এই দুটো 0 এই দুটো 0 আর এখানে তারপরে 10। তাহলে আমাকে দেখতে হবে একই রকম এমন দুটো সংখ্যা গুণ করতে হবে যেটা 10-এর কম হয়। কত কত হতে পারে? 2 দুগুণে 4, 3 3-এ 9, কিন্তু আমি যদি 4 4 করি বেশি হয়ে যাবে, তা আমাকে 3 3 নিতে হলো। তাই 3 বার আমি এখানে 3 হলো, 3 বার দিয়েছি। তাহলে 3 বার যদি এখানে দিই, 3-এর সঙ্গে 3 গুণ করে যেটা পাবো সেটা এখানে লিখব। 9 হবে লিখেছি, বিয়োগ করলাম এখানে 1। এবার এই জোড়াটা এখানে কেটে এনেছি। কত হলো? 100। 3-এর ডবল এখানে চলে আসবে 6। আবার ঠিক আগের মতন এই 6 100-র মধ্যে কতবার যাবে বুঝবো কি করে। এটাকে ঢেকে দেই। কত? 10। 6 10-এর মধ্যে কতবার যাবে? একবার। সেই একটা এখানে একবার দেব আর এখানে একবার দেব। এবার এই 1 দিয়ে এই 61-কে গুণ করেছি, গুণ করে কত হলো? 61 লিখলাম, 61। এবার বিয়োগ করলাম এখানে, বিয়োগ করার পর কত হয়েছে? 39। 39 আবার এই জোড়াটা কেটে এনেছি এখানে, আর এখানে যত ছিল 31 তার ডবল করেছি, হয়েছে 62। এবার আবার ঠিক 62 এটার মধ্যে কতবার যাবে কী করে বুঝবো? শেষের শূন্যটা আমরা চেপে ধরলাম 390, তাহলে 62 390-এর মধ্যে যদি বুঝতে পারি তো ভালো, নাহলে আর একটা 0 চেপে দেবো আর এখান থেকে 2টা চেপে দেবো। তাহলে 6 39-এর মধ্যে কতবার যাবে? 6 বার। তাই এখানে একটা 6 এখানে একটা 6। এবার গুণ করলাম 6 6 এখানে এটা গুণ করে যেটা হলো 3756, তাহলে হচ্ছে 144। এবার এখানে একটা জিনিস দেখার রয়েছে যে এই সংখ্যাটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু আমি যদি এইটাকে বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটি থাকবে সেটা কিন্তু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকবে না। তাহলে আমাকে কি করতে হবে? এর পরের এই 316 যদি গুণ করি তাহলে দেখা যাবে যে সংখ্যাটি হবে সেটা এর ছোট সংখ্যা, সেটা 6 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাই আমাকে এর পরের সংখ্যাটি নিতে হবে। তাই 316 + 1 এর বর্গ করে যেটা হবে সেটা একটা অ্যান্সার হতে পারে। এটা একটা প্রসেস। 316 + 1 এর স্কোয়ার করলাম, 317 হলো। আরেকটা ভাবে করতে পারতে তোমরা। এখানে আমি যেমন 6 বার দিয়েছি, তুমি এখানে 7 বার দিয়ে দাও। এখানে 7 বার, তাহলে এখানে 7 দিয়ে এখানে 7 দাও। এবার এই 7 দিয়ে এই 7কে গুণ, এই টোটালটাকে গুণ করে দাও। গুণ করলে এখানে দেখবে যে সংখ্যাটি হবে সেটা এর থেকে বড় হবে, 3900 থেকে একটি বড় সংখ্যা এখানে হবে। এরপরে এই দুটো মাইনাস করো, মাইনাস করে এখানে যেটা পাচ্ছ বিয়োগ করে, মানে এখানে বড় সংখ্যা হবে, এইটার থেকে এটা বিয়োগ করবা, বিয়োগ করে এখানে যেটা হবে সেইটাকে যোগ করে দাও এই সংখ্যার সঙ্গে, সেটাও হবে। তাহলে কি বললাম আর একবার এখানে একটু বলে দেই। প্রথম হচ্ছে এর পরের সংখ্যা 316, এর সঙ্গে 1 যোগ করব। কেন যোগ করব? যদি যোগ না করি, অর্থাৎ এই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি আমি এটাকে বিয়োগ করে দিই তাহলে সেটা আর 6 অঙ্কের সংখ্যা থাকবে না, 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাই 6 অঙ্কের সংখ্যা রাখার জন্য আমাকে কি করতে হলো? 1 যোগ করে সেটা বর্গ করে দেবো। 316 + 1 317 এর বর্গ করে দেবো। আর একটা প্রসেস রয়েছে তোমরা এখানে করবে, আমি করে দেইনি এই কারণের জন্য, তোমরা একটু নিজেরা চেষ্টা করো পাশে। কি করব আমরা এখানে শেষে, এখানে আমি কত দিয়েছি? 6 বার, এখানে দেবে তোমরা 7 বার। এই 7 বার দিয়ে এই এখানে যে 7টা বসিয়েছো সেই 7 দিয়ে এই টোটালটাকে গুণ করো। গুণ করলে এখানে যে সংখ্যাটা পাবে সেইটা এর থেকে বড় সংখ্যা হবে। এই সংখ্যা থেকে তখন এইটাকে বিয়োগ করে এখানে দেখবে একটা সংখ্যা আসবে, সেই সংখ্যাটিকে এই সংখ্যাটির সঙ্গে যোগ করে দেবে, তাহলেও 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটি পাবে। নেক্সট আমরা যাচ্ছি 4 নম্বর অঙ্ক। কি বলা আছে? In a school, each student subscribed to a flood relief fund
as many 25 paisa as there were student. If the total collection amount to 2652.25, find the number of student in the school and the subscription of his student. এটা বাংলা আগেও বলেছি যে যতজন স্টুডেন্ট তত পয়সা করে দেওয়ার জন্যে এত টাকা আমার চাঁদা উঠেছে। এখানে একটু অঙ্কের ভাষা এগুলো, যত স্টুডেন্ট তত, এইরকম থাকলে পরে মনে রাখতে হবে এটাকে বর্গ করতে হবে। বর্গ করলে আমি কি পাবো? ছাত্র সংখ্যার, স্টুডেন্ট সংখ্যার বা সেইটার বর্গ পাবো। তাই আমি কি করলাম? এইটাকে আমি ভাগ করলাম, এইটা দিয়ে ভাগ করলে যেটা পেলাম, কি পেলাম? ছাত্র সংখ্যার বর্গ। এবার এই যে বর্গ, এইটাকে আমি যদি এবার বর্গমূল করি তাহলে ছাত্র সংখ্যা পাবো। এটাকে বর্গমূল, এটাকে ভাগ পদ্ধতিতেও করা যেত। তোমরা এখানে ভাগ পদ্ধতিতে করবে, যদি না পারো কমেন্ট বক্সে লিখবে, আমি করে দেবো, আবার এটা করে দেবো। বা এখানে দেখো করেও দিয়েছি এটা, যে ভাগ পদ্ধতিতে বর্গমূল। প্রথমে ঠিক একই রকমভাবে এখানে জোড়াবে দিয়েছি শেষের দিকে, তারপরে কত থাকলো? 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, লিখলাম। তারপরে এই জোড়া কেটেছি 6, 1-এর ডবল 2, তাহলে 2 কাটার পরে আমি বুঝতে পারছি না যে এবার 2 এখানে এর মধ্যে কতবার যাবে। আমি যদি এটা ঢেকে দেই তাহলে কতবার যাবে? 0 বার। এই যে 0 0 0 বার দেওয়া হলো। তারপরে এই জোড়াটা কেটে নিয়েছি, এখানে আরেকটা লাইন বেশিও করা যেত। এই জোড়াটা কেটে এনেছি, কাটার পরে কত হলো? 09। এবার কতবার যাবে? আমি আবার যদি ঢেকে দেই তাহলে দেখা যাবে 3কে ঢেকে এখানে এটাকে ঢেকে রাখবো, ঢেকে রেখে দেখবো 3 বার যাবে। তাই 3 বার দিলাম। সরি, এখানে আমি এইটাকে দেখবো, এইটাকে ঢেকে রাখবো 9কে, তাহলে এখানে 20 60-এর মধ্যে কবার যাবে? 3 বার। এবার সেই 3 এখানে একটা দেবো, এখানে একটা দেবো, গুণ করে দিলাম, কত হলো? 609। কিছুই থাকছে না, তাহলে আমি এর থেকে পেয়ে গেলাম কত? আমি এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 103। 103 হলো আমাদের নির্ণয় ছাত্র সংখ্যা। আমাদের বের করতে বলেছিল ছাত্র সংখ্যা কত, আর কত দিয়েছিল আমরা জানি। প্রত্যেক ছাত্র দিয়েছিল কত? 0.25 প্রত্যেকে দিয়েছিল। তাহলে 103 যদি ছাত্র সংখ্যা হয়, দিয়েছিল কত? 25.75 টাকা। নেক্সট, পরবর্তীতে অঙ্ক রয়েছে ইফ 2 ডিজিট, এখানে ডিটা হবে না, 2 digit number, the digit in the unit place is more than twice the digit in the 10 place by 1 if the digit are interchange, difference between the newly formed number and the original number is less than the original number by 1. What is the original number? এখানে একটা বলি, আমাদের বলা আছে যে একক স্থানীয় সংখ্যা হবে, এই যে the digit of the unit place is more than twice the 10 place, অর্থাৎ 10 place মানে দশক স্থানীয় যে সংখ্যাটি ধরব তার দ্বিগুণ হবে একক স্থানীয় সংখ্যা। আমি তাই দশক স্থানীয় সংখ্যা ধরলাম x। এবার দশক স্থানীয় সংখ্যা কি হবে? না, দ্বিগুণের থেকে 1 বেশি। দ্বিগুণ কত? 2x, তার থেকে 1 বেশি মানে +1। তাহলে সংখ্যাটি কী দাঁড়াবে? এবার সংখ্যা যখন গঠন হয় তখন একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 আর দশক স্থানীয় সংখ্যার সঙ্গে 10 গুণ করে সংখ্যাটি গঠন হয়। যেমন একটা উদাহরণ দেই, 59 একক স্থানীয় সংখ্যা 9, দশক স্থানীয় সংখ্যা হচ্ছে 5। এই সংখ্যাটি কিভাবে গঠিত হয়েছে? 5-এর সঙ্গে 10 গুণ, 5 10 কে 50, আর 9-এর সঙ্গে 1 গুণ, এইভাবে। তাহলে এখানেও ঠিক আমরা একই রকমভাবে করেছি। এই যেটা ছিল আমার দশক স্থানীয়, কত ছিল দশক স্থানীয়? x, তাহলে এর সঙ্গে 10 গুণ করলাম, আর একক স্থানীয় সঙ্গে 1 গুণ করে এই যে টোটাল সংখ্যাটি গঠিত হয়েছে। তাহলে আমরা কত পেলাম? 12x + 1। এবার বলা আছে যে, এখানে বলা ছিল যে ইফ দ্য ডিজিট আর ইন্টারচেঞ্জ, যদি আমি ডিজিট দুটোকে ইন্টারচেঞ্জ করে দেই তাহলে কি হবে? স্থান যদি বিনিময় করি, অর্থাৎ আমার দশক স্থানীয় স্থানে কত ছিল? x, এটা চলে এলো একক স্থানীয়র জায়গায়। আর একক স্থানীয়তে কত ছিল? 2x + 1,
এটা চলে আসছে দশক স্থানীয়র জায়গায়। তাহলে সংখ্যা কি হবে আমরা শিখলাম একটু আগে, দশক স্থানীয়র সঙ্গে 10 গুণ হবে। তাই এখানে 10 গুণ করলাম, 10 তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি 2x + 1, আর এটার সঙ্গে 1 গুণ হবে। তাহলে সংখ্যাটি কি হলো 20x প্লাস, এই 10 দিয়ে গুণ করলাম 20x, 10-এর সঙ্গে 1 গুণ 10 হয়েছে আর প্লাস এক্সটা লিখেছি। তাহলে হলো 20, এখানে এখানে এই যে 20x আর এইখানে একটা x, এখানে হচ্ছে 21x আর প্লাস 10। এরপরে আমাদের যে কন্ডিশনটা বলা ছিল সেই কন্ডিশনটা আমরা আরেকবার পড়ে নিই, যে ইফ দ্য ডিজিট আর ইন্টারচেঞ্জ, যদি ইন্টারচেঞ্জ করি তাহলে ডিফারেন্স বিটুইন দ্য নিউলি ফর্ম নাম্বার, ডিফারেন্স বিটুইন দ্য নিউলি ফর্ম নাম্বার অ্যান্ড দ্য অরিজিনাল নাম্বার। তো নিউলি ফর্ম নাম্বার কত দেখি একটু দেখে নাও, এখানে নিউলি ফর্ম নাম্বার এইটা, আর অরিজিনাল নাম্বার আগে যেটা ছিল এটা। এর যে ডিফারেন্সটা কি হবে, ডিফারেন্সটা বলা আছে ডিফারেন্সটা হবে ইজ লেস দেন অরিজিনাল নাম্বার বাই 1, অরিজিনাল নাম্বার থেকে 1 কম হবে। লিখেছি অরিজিনাল নাম্বার এটা 12x + 1, তার থেকে 1 কম। এবার আমি প্রশ্ন অনুসারে করেছি 21x, এখানে 10 মাইনাস দিয়ে গুণ করেছি, -12x - 1 সমান সমান দিয়ে এখানে 12x আর এই 1 থেকে 1 বিয়োগ গেছে, তাই এখানে কিছু লিখিনি। তার পরবর্তী লাইনে এখানে লিখেছি এখানে 21x মাইনাস এই 12x, আর এই 12xটাকে নিয়ে এসেছি এদিকে -12x, আর এই যে যেখানে যে 10টা ছিল +10 এদিকে নিয়ে এসেছি, তাহলে -10 হলো। এবার এখানে আমরা পেলাম 21x মাইনাস 24x =-9, অর্থাৎ -10 থেকে এই +1 বাদ দিয়েছি এটা। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি -24x থেকে 21x বাদ দিলে -3x, আর এখানে -9, এখানে 3 দিয়ে 9কে কাটলাম 3 হলো, মাইনাস মাইনাস কেটে দিয়েছি, x = 3। এবার সংখ্যাটি অরিজিনাল নাম্বার, অরিজিনাল সংখ্যাটি কত 12x + 1, 12 লিখেছি, x এর মান 3 বসিয়েছি +1 গুণ করলাম +1, অরিজিনাল সংখ্যাটি হলো 37। আরেকটি অঙ্ক রয়েছে, এই অঙ্কটি এখানে 6টি অঙ্ক ছিল, আমি তাই সবগুলোই দেওয়ার চেষ্টা করেছি ওই সালগুলোর মধ্যে। ইফ 2155542 is divided by a certain number by a long division, the successive remainder in the process 411190,158, find the divisor and quotient। বলছে এই সংখ্যাটিকে আমি যদি ভাগ করি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে, প্রথম অবশিষ্ট থাকবে 411। আমি তাই এটাকে আকার দেওয়ার চেষ্টা করেছি, কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি এখানে 411 থাকবে। এখানে কেন 4 লিখেছি, আমরা এই দ্বিতীয় ধাপে এখান থেকে 4 কেটে নিই, তাই এখানে 4টে লিখেছি। তার পরবর্তীতে কত ভাগশেষ কত অবশিষ্ট মানে যে বিয়োগ করি কত থাকবে, এখানে রিমাইন্ডার 190, তারপরে কত কাটি 2টা কেটে এনেছি, তাই এখানে 2। তারপরে কত অবশিষ্ট থাকবে 158, এই যে 158 লিখলাম। এখন আমরা দেখব যে আমরা করব কি করে। এই ভাগফলটি এখানটাতে যে সংখ্যাটি হবে ভাগফল 3 অঙ্কের সংখ্যা হবে। কেন, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, 3বার করেছি, তাহলে ভাগফল 3 অঙ্কের সংখ্যা হবে। আমরা এই জায়গাটা বলেছি যে প্রশ্ন অনুযায়ী ভাগফল 3 অঙ্কের সংখ্যা হবে। আর ভাজককে ভাগফল দ্বারা 3টি ক্ষেত্রে পৃথকভাবে গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যাবে সেগুলি হলো, কি করে বুঝলাম, আমি এইটা দিয়ে যদি এইটা আর এইটা গুণ করেছি, গুণ করে কত হয়েছে আমার এখানে হয়েছে, অবশিষ্ট যদি এইটা থাকে, তাহলে আমি যদি এই মূল সংখ্যা থেকে এটা যদি বিয়োগ করে দেই তাহলে এই সংখ্যা পাবো, ঠিক কি না? কেননা এইটা তো এইটা থেকে এইটা বিয়োগ করার পরই তো এই 411 হয়েছে, তাহলে আমাকে এইটা থেকে এইটা বিয়োগ করলে এই সংখ্যাগুলো আসবে। পরবর্তী ধাপে আবার ঠিক তেমনিভাবে যে এখানেও তাই, যে এই সংখ্যাটি কি করে পাবো, আমি যদি এইটা থেকে এইটা বিয়োগ করি, এইটুক 190 বিয়োগ করি তাহলে এইটা পাবো। নেক্সট ধাপে আমি যদি 1902 থেকে 158 বিয়োগ করি তাহলে এই সংখ্যাটি পাবো।
আমি সেই সংখ্যাগুলো এখানে বের করেছি। এই যে হলো। আরেকটা জিনিস আমাকে এখন দেখতে হবে, বিয়োগ করে করে ওখানে সংখ্যাগুলো দেখানো হয়েছে। নেক্সট ধাপে এই সংখ্যাটি তো এরই গুণ, এইটার এইটা গুণ করে তো এইটা পেয়েছি, তাহলে এর গুণিতক সংখ্যা এটা, এর গুণিতক সংখ্যা এটা, এর গুণিতক সংখ্যা এটা। তাই আমরা কি করব, আমি যদি এই সংখ্যাগুলোর যদি গসাগু করি তাহলেই কিন্তু আমার এইটা চলে আসবে। আমি সেটা এখানে গসাগু করেছি, এটা 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 গসাগু করেছি, গসাগু হলো এটা। এবার আমি পেয়ে গেলাম গসাগু। গসাগু মানে বাঁদিকের ভাজক পেলাম। এর ভাজক যদি পাই, আমি পেলাম ভাজক, আবার দেখতে হবে আমাকে, আমি এইটা পেয়ে গেলাম। এবার আমি এটা যদি পাই, আর এটা তো আমি পেয়ে গেছি, তাহলে এইটা দিয়ে এইটাকে ভাগ করলে এই প্রথমটা পাবো, নিচে ভাগ করে দেখিয়েছি। এইটা দিয়ে এইটাকে ভাগ করলে এই সংখ্যাটি পাবো। এইটা দিয়ে যদি এইটাকে ভাগ করি তাহলে এই সংখ্যাটি পাবো। এইভাবে 3টি ভাগফলই পাবো, সেটা আমি নিচে ভাগ করে দেখিয়েছি। এই যে 436 দিয়ে প্রথমে এটা ভাগ করলাম, এটা, তাহলে আমার অ্যান্সার হবে 494। এখানে আজকের ক্লাস এটা শেষ করলাম। আমি নেক্সট টপিক আলোচনা করব অনুপাত ও সমানুপাত নিয়ে। আর অঙ্কগুলো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং অবশ্যই সেটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কেননা তাতে আমার উৎসাহ বাড়বে এবং আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহী হব। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।